এইচএসসি 26-এর সিলেবাসে ইংরেজিতে অনেকগুলো নতুন গল্প অ্যাড হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রেডরিক ডগলাসের এই যে প্যাসেজটি আছে সেটি। এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যেমন অনেক বেশি থাকবে, পাশাপাশি অ্যাডমিশনে অনেক সম্ভাবনা থাকবে প্রশ্ন আসার। তোমাদের একাডেমিক ফাইনালে যে কোনো একটা প্যাসেজ আসার যেমন সম্ভাবনা, আমরা দেখবো অ্যাডমিশনও এইখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। সো ইউনিট 5-এর লেসন এই 5 অর্থাৎ ফ্রেডরিক ডগলাসের যে গল্পটা, ইউনিট 5-এর লেসন 5টাকে আজকে আমরা পড়ার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো উনি কে এবং উনি কী লিখেছেন। এটা তো হৃদয় বিদারক ঘটনার অবতারণ করেছেন, তার নিজের লাইফের এক্সপিরিয়েন্স উনি গল্প হিসাবে তুলে ধরেছেন। সব মিলে ওই সময় আমেরিকান সোসাইটির যে হিস্ট্রিটা সেটাও আমরা আজকে একটু জানার চেষ্টা করবো। চলো। ফ্রেডরিক ডগলাস, an important leader in the fight against slavery, was born into slavery around 1888 1818 সালে টালবট কাউন্টি মেরিল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন। একদম শুরুতে যতটুকু ইনফরমেশন দিয়েছে সেখানে একটা ভালো গ্রামার লুকে আছে। ফ্রেডরিক ডগলাস ওয়াজ বর্ন, তোমরা তোমাদের একাডেমিকে অলরেডি স্পেশাল ক্লুজের ব্যবহার করছো যেখানে ওয়াজ বর্নের নিয়ম আছে এবং অন্যান্য, রাইট? তাহলে ওয়াজ বর্ন ইনটু স্লেভারি এইটুকু যা দাগ দিলাম এইটুকুতে বাক্যটা হয়ে গেছে। মাঝখানে হঠাৎ করে ফ্রেডরিক ডগলাস সম্পর্কে আলাদা একটা তথ্য আলাদা করে বলা হচ্ছে, অ্যান ইম্পর্টেন্ট লিডার ইন ফাইট এগেইনস্ট স্লেভারি। আমেরিকায় তখন দাস প্রথা প্রচলিত ছিল, 1818 দিকের ঘটনা বলতেছি আমরা। সেই সময়ে উনি একজন ইম্পর্টেন্ট নেতা ছিলেন স্লেভারি এগেনস্টে যে ফাইটটা হচ্ছিল। তার মানে এই ভদ্রলোক ফ্রেডরিক ডগলাস যিনি, তিনি ইম্পর্টেন্ট লিডার। এই অংশটুকু আমরা অ্যাপোজিটিভ হিসাবে ব্যবহার করে থাকি। যখন কোনো নাউনের অ্যাপোজিটিভ দরকার হয় তখন আমরা তার সম্পর্কে যে এক্সট্রা কথাটা, একই কথাটা বলি, সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে মেরিল্যান্ড নামে যে অঙ্গরাজ্য সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি বিকেম ভেরি ওয়েল নোন অ্যাডভাইজিং প্রেসিডেন্টস অ্যান্ড গিভিং টক্স টু মেনি পিপল অ্যাবাউট ভেরিয়াস ইস্যুস লাইক ওমেন রাইটস অ্যান্ড আইরিশ সেলফ রুলস। এই জিনিসগুলো নিয়ে উনি প্রেসিডেন্টদেরকেও কী বলে এটাকে কনসালটেন্সি দিতেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করতেন। বিভিন্নভাবে তিনি অ্যাক্টিভ ছিলেন। ফ্রেডরিক ডগলাস wrote several books in his life including his famous অটোবায়োগ্রাফি। তার নিজের জীবনী তিনি গণনা করেছেন যেটার নাম হচ্ছে ন্যারেটিভ অফ লাইফ অফ ফ্রেডরিক ডগলাস অ্যান আমেরিকান স্লেভ। একজন আমেরিকান দাস, ফ্রেডরিক ডগলাসের জীবনের গল্প, এই নামে বইটি অনেক বিখ্যাত। আমরা এইখানে আজকে যা পড়বো সেইটাতে আমরা একটা এক্সার্প্ট পাবো। আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম এক্সার্প্ট মানে যখন কোনো জিনিসের ছোট্ট অংশ কোট ব্যবহার করা হয় তখন আমরা দেখবো, ঠিক আছে, এই জিনিসগুলোকে এভাবে লিখে। Chapter 1. I was born in Tuckahoe near Hillsboro and about 12 miles from Easton in Talbot County, Maryland. উনি নিজের জন্মের কথা মনে করছেন যে আমি এইখানে জন্মগ্রহণ করেছিলাম মেরিল্যান্ডে, ইন টুকাহো নামের যে হিলসবরো এরিয়াতে, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আই হ্যাভ নো অ্যাকুরেট নলেজ অফ মাই এজ। আমার জীবনের এক্স্যাক্টলি বয়স আমার কত এটার কোনো অ্যাকুরেট নলেজ আমার কাছে নাই। নেভার হ্যাভিং সিন এনি অথেন্টিক রেকর্ড কন্টেইনিং ইট। আমি এইটাও দেখি নাই যে আমার যে বয়সটা কত অ্যাকচুয়াল এইজ, এটার কোনো রেকর্ড, অথেন্টিক রেকর্ড আমি পাই নাই যেখানে এটা আছে। বাই ফর দ্য লার্জার পার্ট অফ দি স্লেভস নোজ অ্যাজ লিটল দেয়ার এজেস অ্যাজ হর্সেস নো দেয়ার্স। উনি দুঃখ করে, আক্ষেপ করে, পরিহাস করে বলতেছেন যে স্লেভদের সবাই বয়সটা ততটুকুই জানে, একটা ঘোড়া তার বয়স যতটুকু জানে। মানে একটা ঘোড়া কি নিজের বয়স জানে না। তো উনি বিদ্রুপ করে বলতেছেন যে বাই ফার দ্য লার্জার পার্ট অফ দ্য স্লেভস নো অ্যাজ লিটল অ্যাজ দেয়ার এজ অ্যাজ হর্স নোজ অফ দেয়ার্স। ঘোড়া তাদের বয়স সম্পর্কে যা জানে, মানে একটা ঘোড়া কেমনে কিছু জানে যে বয়স কত, এইটুকুই জানে একজন আমেরিকান স্লেভ। It is the wish of the most masters within my knowledge to keep their slave thus ignorant. এবং আমার জানা মতে প্রত্যেকটা মাস্টারের মানে স্লেভ ওনারের এইটাই চিন্তা যে তাদের দাসদেরকে তারা এইভাবে ইগনোরেন্ট করে রাখবে, তাদের কোনো অধিকার সম্পর্কে তাদের জানতে দিবে না। আই ডু নট রিমেম্বার টু হ্যাভ এভার মেট আ স্লেভ হু কুড টেল অফ হিজ বার্থডে। আমি এখন পর্যন্ত একজনও স্লেভ পাই নাই বা মনে পড়ে না আমার যে তার নিজের বার্থডেটা জানে, এটা আমাকে বলতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে যে অংশটুকু, এই যে স্লেভ হচ্ছে নাউন, তারপরের যেটুকু পাচ্ছি আমরা এইটুকু হচ্ছে একটা নাউনকে মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই এই ভদ্রলোক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এই ভদ্রলোক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আসো, দে সেলডম কাম, সেলডম, নেভার। আমরা যখন সেলডম ব্যবহার করি, সেলডম, তারপরে আর কি ব্যবহার করি, সেলডম ব্যবহার করি, বেয়ারলি ব্যবহার করি, রেয়ারলি ব্যবহার করি। এই কথাগুলো যখন ব্যবহৃত হয় বাক্যের অর্থটা নেগেটিভ হয়ে যায়, রাইট? এই অ্যাডভার্বগুলো যখন ব্যবহৃত হয় তখন বাক্যের অর্থটা কী হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। এগুলো একটা অ্যাডভার্ব, এগুলো যখন ব্যবহৃত হয়। সেলডম, আর কি আছে, রেয়ারলি, বেয়ারলি, এগুলো যখন ব্যবহৃত হয়, হ্যাঁ, তখন বাক্যের অর্থ নেগেটিভ হয়ে যায়। দেই সেলডম কাম, তার মানে তারা আসেই না, নট লাইক যে তারা মাঝে মাঝে আসে, তারা আসেই না। নেয়ারার টু ইট দেন প্ল্যান্টিং টাইম, হারভেস্ট টাইম, চেরি টাইম, স্প্রিং টাইম অর ফল টাইম।
তারা সর্বোচ্চ মানে যে ঘোড়া যতটুক জানে ততটুক তারা জানে, উনি প্রথম বলছেন। তারপরে বলছেন যে কেউ তার বার্থডে বলতে পারে না। সর্বোচ্চ যেটুকু বলতে পারে সেটুকু হচ্ছে যে ওই যে তখন যে চেরি টাইম ছিল, চেরি ফল হয়েছিল, তখন আমার জন্ম হয়েছে। ওই যে ফসল যে টাইমে হারভেস্ট টাইম ছিল তখন, ওই যে শস্য যখন লাগাইছিল না আর একবার, ওই যে তখন মানে তোর জন্মের পরে যেবার শস্য লাগালো না মামা, ওই সময় আমার জন্ম হয়েছে। এইটুকুর বাইরে কেউ কিছু বলতে পারে না। A want of information concerning my own was a source of unhappiness to me even during childhood. কি অসাধারণ বাক্যের শৈলী দেখো, তার জীবনের আক্ষেপটা কি, আনহ্যাপিনেসটা কোথায়, সোর্স অফ আনহ্যাপিনেস। তার একটা সোর্স অফ আনহ্যাপিনেস আছে, কোনটা, এইটুকু পুরাটা, দ্য ওয়ান্ট অফ ইনফরমেশন কনসার্নিং মাই ওন, আমার নিজের ব্যাপারে যে আমি এটা জানি না, এই আক্ষেপটা, ওয়ান্ট অফ সামথিং মানে ল্যাক অফ সামথিং, ওয়াজ আ সোর্স অফ আনহ্যাপিনেস টু মি। এইটাই আমার একটা দুঃখের কারণ ছিল ইভেন ইন মাই চাইল্ডহুড। দ্য হোয়াইট চিলড্রেন কুড টেল দেয়ার এজেস। আফসোস আমার এখানে লাগতো যে যারা সাদা বাচ্চা তারা তো তাদের বয়স বলতে পারে। মানে এখানে তোমার কাছে আমার কাছে ছোটো মনে হচ্ছে বার্থডে কইতে পারো কী হয়েছে না, এইটা তার কাছে তার মানে ফির যে প্রেশারটা ছিল যে হোয়াইটরা বলতে পারতেছে আমার সমবয়সী, আমি পারতেছি না, তার অনেক কিছু আছে। মানে এটা একটা ছোট্ট জিনিস উনি বুঝাইছেন যে এই ছোট্ট অধিকারটা আমার ছিল না, বাদ বাকি বড় যেগুলো সেগুলো তো বাদই দিলাম, ঠিক আছে। I could not tell why I ought to be deprived of same privilege. একই জিনিস খেয়াল করো একটু আগে, I could not tell, বাকি অংশটুকু ওয়াই দিয়ে শুরু হয়েছে, আমরা ভাবতেছি যে এই ক্লজটা বোধ হয় অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, না, আই কুড নট টেল ইট, এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। দ্যাটস এই ভদ্রলোক একটা নাউন ক্লজ, কি ক্লজ, নাউন ক্লজ। এই ভদ্রলোক হচ্ছে একটা নাউন ক্লজ। যখন সাবজেক্ট অবজেক্টের কাজ করবে তখন সেটা অবশ্যই নাউন হবে, ক্লজ হলে সেটা নাউন ক্লজ হবে। I was not allowed to make any inquiries of my master concerning it. এই ব্যাপারে আমি আমার মাস্টারকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারতাম না। ইনকোয়ারি মানে হচ্ছে কোনো চার্জ দিতে পারতাম না, কোনো আস্ক করতে পারতাম না, কোনো কথা বলতে পারতাম না। He deemed all such inquiries on apparent slave emperor to imperient and evidence of restless spirit. তিনি এই সমস্ত কিছুকে ডিম করে দিতেন, এগুলো ফাইজলামি, এই সেই হাবি জাবি ফাপড় টাপড় দিয়ে রেস্টলেস স্পিরিট হিসাবে এটাকে উনি গণ্য করতেন, এভিডেন্স অফ রেস্টলেস spirit. The nearest estimate I can give makes me now between 27 and 28 of years. I come to this from hearing my master say sometime during 1835 I was about 17 years old, sorry. তাহলে খেয়াল করো উনি নিজের বয়সটাকে এস্টিমেট করছেন যে আমার হয়তো মানে 27 বা 28, কারণ আমার মাস্টার কোনো একদিন একবার বলছিল যে আমি 1835-এ I was about 17 years old, আমার বয়স তখন 17 ছিল। তার মানে তার 10 বছর পরে লাইক 1845-এর দিকে উনি যখন লিখতেছেন তখনকার লিখতেছেন যে আমার বয়স এখন 27 বা 28, কারণ 10 বছর আগে তখন গণনা শিখছেন। সো উনি এখন বুঝতেছেন যে মানে কেউ যদি আমাকে তখন 17 বলে থাকে 10 বছর পরে আমার এখন 27। আসো, মাই মাদার ওয়াজ নেমড হ্যারিয়েট বেইলি। আমার মায়ের নাম ছিল, এবার আমরা তার মায়ের নাম পাইলাম, হ্যারিয়েট বেইলি। শি ওয়াজ দ্য ডটার অফ আইজাক অ্যান্ড বেস্টে বেইলি, বোথ কালার্ড অ্যান্ড কোয়াইট ডার্ক। তার বাবা আইজাক মানে তার নানা আর কি, হ্যাঁ, মায়ের বাবা আইজাক এবং বেটসি তারা ছিল হচ্ছে কালার্ড অ্যান্ড কোয়াইট ডার্ক, তারা কৃষ্ণাঙ্গ ছিলেন, কোয়াইট ডার্ক ছিলেন। মাই মাদার ওয়াজ আ ডার্কার কমপ্লেকশন দেন আইদার মাই গ্র্যান্ডমাদার অর গ্র্যান্ডফাদার। মায়ের এই যে কমপ্লেকশনটা মানে তাদের যে ওই সময় তো নিগ্রো বলা হয়তো, মানে তাদের এই স্কিন কালারটা ডার্ক ছিল, এটা মায়ের কাছ থেকে, তার নানির কাছ থেকে, বাবার কাছ থেকে পেয়েছে। মাই ফাদার ওয়াজ এ হোয়াইট ম্যান, কিন্তু বলা হয় যে আমার বাবা একজন হোয়াইট ম্যান ছিলেন। ঘটনা অন্যদিকে মন নিচ্ছে, হ্যাঁ। ফ্রেডরিক ডগলাস তিনি একজন কৃষ্ণাঙ্গ, তার মা একজন কৃষ্ণাঙ্গ, তার মায়ের বাবা মা অর্থাৎ তার নানা এবং নানি কৃষ্ণাঙ্গ ছিলেন, কিন্তু তার বাবা বলা হয়, ফ্রেডরিক বলতেছে যে এটা বলা হয় যে আমার বাবা একজন হোয়াইট ম্যান ছিলেন। হি ওয়াজ অ্যাডমিটেড টু সাচ বাই অল আই এভার হার্ড স্পিক অফ মাই প্যারেন্টেজ। ইন দ্য অপিনিয়ন ওয়াজ অলসো হুইসপার্ড দ্যাট মাই মাস্টার ওয়াজ মাই ফাদার। যে এটাও বলা হয় যে আমার যে মাস্টার মানে তার যে ওনার সেই তার বাবা। মানে ইউজুয়ালি যেটা হয় যে তখন স্লেভদের বাচ্চা কাচ্চাদেরকেও মানে ভরণ পোষণের দায়িত্ব নিত না বা স্বীকৃতি দিত না, বাট
অফ দ্য কারেক্টনেস অফ দিস ওপিনিয়ন আই নো নাথিং। কিন্তু এই যে কথাটা বলা হলো যে আমার স্লেভ ওনার বা আমার মাস্টারে আমার বাবা, এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই। দ্য মিনস অফ নোয়িং ওয়াজ উইথহেল্ড ফ্রম মি। এই যে আমি জানবো, মানে এটার অধিকার আমার ছিল না, ঠিক আছে, যে আমি জেনে কী করবো। মাই মাদার অ্যান্ড ওয়ার সেপারেটেড বাই ওয়েন আই ওয়াজ বাট অ্যান ইনফ্যান্ট বিফোর আই নিউ হার অ্যাজ মাই মাদার। আমার মাকে আমার থেকে সেপারেট করে দেওয়া হয়েছিল যখন আমি বাচ্চা। মানে একটা বাচ্চা তার মাকে চিনে কবে? 2 বছর বয়স, 1.5 বছর বয়সের পরে, যে মাকে ছাড়া কিছু বুঝে না। 6 মাস বয়সে যেই তারে খাওয়াবে, যে কেউ যদি খাওয়াইতে পারে তার সাথে সে চলে যাবে, এটাই স্বাভাবিক। আদর যে করবে, মা বেশি আদর করে বলে ছেলেপেলে মায়ের নেওয়াটা হয়, না হলে অন্য যে কেউ আদর করলে তার কাছেই থাকে। কিন্তু 2 বছর বা 2.5 বছর পরে যে সে বুঝতে পারে শি ইজ এভরিথিং টু মি। সো এইটা বোঝার আগেই, বিফোর আই নিউ, লাইনটা দেখো, বিফোর আই নিউ হার অ্যাজ মাই মাদার, আমি তাকে আমার মা হিসেবে পাওয়ার আগেই তাকে সেপারেট করে ফেলা হয়েছে আমার কাছ থেকে। ইট ইজ এ কমন কাস্টম ইন দ্য পার্ট অফ ম্যারিল্যান্ড ফ্রম হুইচ আই র্যান অ্যাওয়ে টু পার্ট চিলড্রেন ফ্রম দেয়ার মাদার অ্যাট ভেরি আর্লি এজ। ম্যারিল্যান্ডে, যেখানে সে জন্মগ্রহণ করেছিল এবং পরবর্তী সেখান থেকে সে পালায়ে গেছে, ঠিক আছে, ইন দ্য পার্ট অফ ম্যারিল্যান্ড ফ্রম হুইচ আই র্যান অ্যাওয়ে, যেখান থেকে আমি চলে আসছি পরে, সেইটাতে এটা একটা কমন কাস্টম ছিল, এটা একটা প্রথা ছিল। ইউজুয়ালি এটা ঘটতো যে বাচ্চাদেরকে মায়েদের কাছ থেকে পৃথক করে নেওয়া হতো, ঠিক আছে। Frequently, before the child has reached in 12 months, its mother is taken from it and hired out on some farm is a considerable distance off, and the child is placed under the care of an old woman, too old to field labor. দেখো অবস্থাটা দেখো, যে মাত্র 12 মান্থে, মানে 1 বছরও হয় না যখন, তখনই বাচ্চাদেরকে সেপারেট করে ফেলা হয়, মায়ের কাছ থেকে নিয়ে নেওয়া হয় এবং হায়ার আউট, কোথাও দূরে কোথাও একজন মহিলাকে নির্ধারণ করা হয় আন্ডার দ্য কেয়ার অফ অ্যান ওল্ড ওম্যান, এমন ওল্ড ওম্যান টু ওল্ড ফর ফিল্ড লেবার। তখন তাদেরকে দিয়ে যে কাজকাম করানো হতো, বিশেষ করে ফার্মিংয়ের জন্য কৃষ্ণাঙ্গদের তখন মানে স্লেভ হিসাবে আইনে আটকায় মারামারি মারধর করে মানে তাদেরকে ফার্মিংয়ে কাজ করানো হতো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগেও, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরেও। আমেরিকা তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসছে, বাট স্টিল তখনও দেখা যেত হিউম্যান লেবার তারা ব্যবহার করতো, সেহেতু সস্তায় পাইতো। সো ওইটা যেহেতু আর কেউ মাঠে কাজ করতে পারে না, তখন তাদেরকে দূরে কোনো এক জায়গায় একটা ফার্মে বসায় রাখা হয়, বৃদ্ধদের কাছে ওই বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এগুলোর বাইরে বড় কর। কিন্তু মায়ের কাছ থেকে 1 বছর বয়সে তখন বাচ্চা দুধ খায়, তাদেরকে ছড়া নেওয়া অমানবিক, ইনহিউম্যান। ফর হোয়াট দিস সেপারেশন ইজ ডান আই ডু নট নো। কেন এটা করা হয় আমি জানি না। আনলেস ইট টু বি হিন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ডস অ্যাফেকশন টুয়ার্ডস ইটস মাদার। হয়তো এই জন্যই করা হয় যে তার মায়ের প্রতি যেন তার কোনো আকর্ষণ না থাকে, মা হিসেবেই যেন মাকে সে চিনতে না পারে। অ্যান্ড টু ব্লান্ট অ্যান্ড ডিস্ট্রয় দ্য ন্যাচারাল অ্যাফেকশন অফ মাদার ফর হার চাইল্ড। এবং মায়েরও যেন তার বাচ্চার প্রতি কোনো ন্যাচারাল যে এফেকশনটা থাকে, যে মায়াটা থাকে, মহব্বতটা থাকে, এটা যেন তৈরি না হয়। তারা যেন মেশিনের মতো সবসময় কাজ করতে পারে বা কাজ করার মানসিকতা নিয়েই তৈরি হয়। দিস ইজ দ্য ইনএভিটেবল রেজাল্ট। এইটাই ইনএভিটেবল, বানানটা দেখে রাখো যে এইটাই বিমূর্ত, মানে এটাকে আর অ্যাভয়েড করা যায় না। সামথিং দ্যাট ইজ আনঅ্যাভয়েডেবল, ঠিক আছে, আনঅ্যাভয়েডেবল, ঠিক আছে, something that is unavoidable. I never saw my mother to know her as such more than 4 or 5 times in my life. আমি আমার মাকে 4 বা 5 বারের বেশি দেখি নাই। And each of these time was very short in duration at night. খুবই অল্প সময়ের জন্য, এবং সেটা রাতেই হইতো, মানে সে কখনো আলোও দেখে নাই, আলোতেও দেখে নাই তার মাকে। She was hired by Mr. Stewart who lived about 12 miles from my home. আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 12 মাইল দূরে তাকে নেওয়া হয়েছিল, একজন হায়ার করেছিল। She made her journey to see me in the night, traveling the whole distance on foot. পায়ে হেঁটে 12 মাইল, ভাই 1818 কথা বলা হচ্ছে, 1818 যখন সে জন্মগ্রহণ করেছিল সম্ভবত, তখনকার কথা বলা হচ্ছে যে 12 মাইল রাস্তা পায়ে হেঁটে রাতের বেলা আসতো। আফটার দ্য পারফরমেন্স অফ আ ডেইজ ওয়ার্ক, সারাদিন খাটুনি খেটে। শি ওয়াজ দ্য ফিল্ড হ্যান্ড, তা সে রাস্তা মানে ফিল্ড হ্যান্ড মানে মাঠের হাত, তার মানে মাঠে ওই শস্য মারানি, পরিবহন, ধোয়া, এগুলো সব কিছু করতো। অ্যান্ড হুইপিং ইজ দ্য পেনাল্টি অফ নট বিং ইন দ্য ফিল্ড অ্যাট সানরাইজ। এবং যদি সে, বুঝো, রাতে 12 মাইল সারাদিন কাজ করে 12 মাইল হেঁটে সে ছেলেকে দেখতে আসছিল, যদি সূর্যোদয়ের মধ্যে, সূর্য উঠছে এর মধ্যে যদি সে মাঠে পৌঁছাইতে না পারতো, উইপিং ওয়াজ দ্য পেনাল্টি, চাবুক মারা হইতো তাদেরকে। Unless a slave has special permission from his or her master to the country, permission which they seldom get, and one that's given him to give proud being a kind master. অথবা এটাতে হয়তো মাঝে মাঝে একটু ছাড় দেওয়া হয়, স্পেশাল পারমিশন দেওয়া হয়। এবং এই যে একটা স্পেশাল পারমিশনে বাচ্চাকে দেখতে আসবে, এরকম যদি
কোনো স্লেভ মাস্টার একটু মেনে নেয় তাহলে তাকে একটা প্রাউড নেম দেওয়া হয়, বিং কাইন্ড মাস্টার, তাকে কাইন্ড মাস্টার বলা হয়। উনি মকারি করতেছেন যে মা ছেলের কাছে যাবে, এটার জন্য একটা পারমিশন দেওয়া হচ্ছে, সেই জন্য ওই মাস্টারকে কাইন্ড মাস্টার বলা হয়। তার মানে কোনো ভালো ফিল্টার অমানুষ নাই পৃথিবীতে, মনে রাখবা এটা। তোমরা যখন বড় হবা আস্তে আস্তে শিখবা যে কোনো ফিল্টার শয়তান নাই, শয়তান ভালো শয়তান নাই, ভালো মানুষ নাই, ভালো মানুষ নাই, ভালো আওয়ামী লীগ নাই, ঠিক আছে? এই সিম্পল আলাপ। আই ডু নট রিকালেক্ট দ্য এভার সিইং মাই মাদার অ্যাট বাই ডে লাইট। আমি কখনোই মনে করতে পারি না যে আমি আমার মাকে দেখছি। আই ডু নট রিকালেক্ট অফ এভার সিইং মাই মাদার বাই লাইট অফ দ্য ডে। দিনের আলোতে কখনো আমার মাকে দেখছি এটা মনে করতে পারি না, কারণ মা সবসময় রাতে আসতো। শি ওয়াজ উইথ মি ইন দ্য নাইট, শি উড লাই ডাউন উইথ মি অ্যান্ড গেট মি টু স্লিপ, বাট বিফোর আই ওয়েট শি ওয়াজ গন। সে আসতো, আমাকে একটু গল্প শোনায়, ঘুম পাড়াইতো ট্যাপ করে, আমি ঘুমাইতাম, ঘুম থেকে উঠে দেখতাম যে মা নাই, চলে গেছে। কারণ তাকে তো আবার ওই 12 মাইল রাস্তা হেঁটে সূর্যোদয়ের মধ্যে ওখানে পৌঁছাইতে হবে। very little communication ever took place between us. Death soon ended. খুব অসাধারণ লাইন। what little we could have while she lived. মৃত্যু আমাদের মধ্যে যা ছিল পৃথিবীতে সেটুকুকে দূরে সরায় নিয়ে গেছে। আফসোস নাই আমার, কারণ উইথ ইট হার হার্ডশিপ অ্যান্ড সাফারিং, তার যে কষ্ট ছিল, তার যে দুর্দশা ছিল, এটাও সরে গেছে। আমার আর কোনো আফসোস নাই যে মায়ের সাথে আমার দেখা হয় না, কিন্তু মা আর কষ্ট পায় না, এটাই আমার শান্তি। শি ডাইড when I was about 7 years old, মাত্র 7 বছর বয়সে মারা গেছে। অ্যান্ড one of my master's firm named Lee's Mill, লিজের মিলে, মানে বুঝতেছো তো, তখন কারখানায় তারা কাজ করতো, সেখানে মারা গেছে। I was not allowed to be present during her illness at her death or burial. সে তার মাকে অসুস্থ সময় দেখতে পারে নাই, মা যখন মৃত্যু সজ্জায় তখনও দেখতে পারে নাই, মায়ের যখন বারিয়াল হয়, মানে খ্রিস্টান রীতিতে যাকে যখন মানে করা হলো, কবর দেওয়া হলো ধরো বাংলায়, তখনও তাকে দেখতে যেতে পারে নাই। এই পুরোটা সময় সে জানতোই না। শি ওয়াজ গন লং বিফোর আই নিউ এনিথিং অ্যাবাউট ইট। মা অনেক আগেই চলে গেছিল যখন আমি জানছি যে মা চলে গেছে, মানে আমি জানার অনেক আগেই মা চলে গেছিল। নেভার হ্যাভিং এনজয়েড টু এনি কনসিডারেবল এক্সটেন্ট হার সুদিং প্রেজেন্স অ্যান্ড হার টেন্ডার অ্যান্ড ওয়াচফুল কেয়ার, আই রিসিভ দ্য টাইডিং অফ হার ডেথ উইথ মাচ the same emotion I should have probably felt at the death of a stranger. বলতেছেন যে আমি কখনোই নেভার হ্যাভিং এনজয়েড টু এনি কনসিডারেবল এক্সটেন্ট, কখনোই তার আমি পাই নাই, তার সাথে আমি কোনো সময় পার করি নাই। হার সুদিং প্রেজেন্স, মা কাছে থাকলে তার অস্তিত্বের যে অনুভূতি, হার টেন্ডার অ্যান্ড ওয়াচফুল কেয়ার, তার যে আদর, তার যে স্নেহ, আই রিসিভ দ্য টাইডিং অফ আ ডেথ, আমার কাছে এই কোনো কিছু না পাওয়ার পরে তার মানে মৃত্যুর যে সংবাদ, টাইডিং মানে নিউজ, দ্য সেম ইমোশন আমার কাছে ওইভাবেই আসছে, প্রবাবলি ফেল্ট অ্যাট দ্য ডেথ অফ স্ট্রেঞ্জার, যেভাবে কোনো একজন স্ট্রেঞ্জার, দূরে কেউ একজন মারা গেছে, একটি শোক সংবাদ শোনার পরে আমাদের যে ফিল হয়, তার একই ফিল হয়েছে তার মায়ের মৃত্যুতে। দ্যাট ওয়াজ দ্য রিয়েল সিনারিও ওই সময় দেশের পৃথিবীতে মানুষের প্রতি মানুষের যে অবিচার, এটার কোনো টাইম লাইন নাই, মানে এটা টাইমলেস জিনিস। মানুষ মানুষের প্রতি অবিচার করবে, এটাই পৃথিবীর নিয়ম। সো জানি না, যখন বড় হবা চেষ্টা করবা যে তোমার আশেপাশে মানুষের সাথে যেন তোমার দ্বারা এক পয়সার অন্যায় না হয়। বিং অধীনস্থ, বিং ঊর্ধ্বতন, তোমার দ্বারা যেন তোমার চিন্তায়, তোমার কথায়, তোমার আচরণে, তোমার শক্তিতে যেন কারো কোনো দিন অন্যায় শিকার কেউ না হয়। এনিওয়ে, এখানে আরেকটা গল্প আছে যেটা আমি জাস্ট তুলে আনছি, বাট পড়াবো না। তোমাদের ওইখানে বইয়ে দেখবা যে সিলেট নিয়ে, আমাদের সিলেটের গল্প নিয়ে একটা ছোট্ট এক্সার্প্ট আছে, প্রতিবেদন আছে, এটা তোমরা পড়বা, জাস্ট এটা তোলার জন্য বলে দিছি। বাদ বাকি যা আছে এগুলো তো তোমরা হোমওয়ার্ক করবা, প্লাস তোমাদেরকে আলাদা ক্লাসে এগুলো এই ইউনিটের পুরোটা বুঝাই দেওয়া হবে। ওকে, প্রশ্নগুলো তোমরা নিজেরা করে ফেলবা, যখন ক্লাস হবে তাহলে বুঝতে পারবা যে এগুলো তোমরা বুঝছো কিনা বা পারবা কিনা। ওকে, সো তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।